বিসমিল্লাহির রহমানির রহিম। অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, গণিত ক্লাসে তোমাদের স্বাগত। আজ তোমাদের গণিত বইয়ের ষষ্ঠ অধ্যায়ের সরল সহজ সমীকরণ নিয়ে আলোচনা করব। তোমরা অনেকে এই অধ্যায়কে কঠিন মনে করে থাকো। পরীক্ষার সময় এই অধ্যায় থেকে যে সকল প্রশ্ন এসে থাকে তোমরা এগুলোকে এড়িয়ে চলো। আজকের পাঠটি যদি তোমরা মনোযোগ সহকারে গ্রহণ করো এবং বারবার অনুশীলন করো, তাহলে এই পাঠ সংক্রান্ত তোমাদের ভীতি দূর হবে। এই পাঠ শেষে তোমরা দুই চলক বিশিষ্ট সরল সহজ সমীকরণের সমাধান করতে পারবে। বাস্তবভিত্তিক সমস্যার সমাধান করতে পারবে। লেখচিত্রের সাহায্যে সরল সহজ সমীকরণের সমাধান করতে পারবে। চলো আমরা আজকের পাঠ শুরু করি। এটি তোমাদের গণিত বইয়ের ষষ্ঠ অধ্যায়ে আজকের পাঠ হলো আমাদের লেখচিত্রের সাহায্যে সরল সহজ সমীকরণের সমাধান। এই লেখচিত্রের সাহায্যে আমরা কিভাবে বিভিন্ন বাস্তবভিত্তিক সমস্যা সমাধান করব, আজকে এটি নিয়ে আমরা আলোচনা করব। বোর্ডে লক্ষ্য করো, তোমরা এখানে দুই চলক বিশিষ্ট সরল সহজ সমীকরণের মান নির্ণয়ের পদ্ধতি সমূহ দেখতে পাচ্ছ। তাহলে প্রথম পদ্ধতি যেটি হলো প্রতিস্থাপন, দ্বিতীয়টি হলো অপনয়ন এবং তৃতীয়টি হলো লেখচিত্র, যেটি নিয়ে আজকে আমরা পাঠ আলোচনা করব। এই লেখচিত্রের মাধ্যমে বিভিন্ন সমস্যা বা বাস্তব সমস্যার সমাধান করার জন্য আমাদের প্রাথমিক কিছু বিষয়ে জ্ঞান থাকতে হবে। সেগুলো হলো একটি চলক। তাহলে এই চলক সম্পর্কে আগে আমরা একটু জেনে নিই। মনে করো রাজুর নিকট কয়েকটি কলম আছে। এখানে রাজুর নিকট কয়টি কলম আছে তা নির্দিষ্ট করে বলা হয়নি, তবে বীজগণিতীয় প্রতীকের সাহায্যে বলা যায় তার কাছে x সংখ্যক কলম আছে। তাহলে অক্ষর প্রতীক x এর মান 5 বা 10 বা অন্য কোনো সংখ্যা হতে পারে। তাহলে বন্ধুরা, বীজগণিতের এই ধরনের অজ্ঞাত রাশি বা অক্ষর প্রতীককে কি বলে? ঠিক বলেছ, চলক বলে। তাহলে এবার বলো দেখি, বীজগণিতে সাধারণত চলক হিসেবে আমরা কি কি ব্যবহার করে থাকি? হ্যাঁ, এক্স এবং ওয়াইকে আমরা বীজগণিতে সাধারণত চলক হিসাবে ব্যবহার করে থাকি। এখন আমরা লেখচিত্র কি এটি একটু জানব। লেখচিত্র হলো গ্রাফ কাগজের সাহায্যে চলকের মানসমূহ এক্স ও ওয়াই অক্ষ বরাবর বসিয়ে যে চিত্র অঙ্কন করা হয়, এটিকে আমরা লেখচিত্র বলে থাকি। এখন দেখো, আমরা যে গ্রাফ বা চক কাগজ ব্যবহার করব, এটি সম্পর্কে আমাদের একটু ধারণা নিতে হবে। এখানে যে বিষয়গুলো রয়েছে সেগুলো সম্পর্কে আমরা একটু জেনে নিই। তোমরা বোর্ডে একটি চিত্র দেখতে পাচ্ছ। এখানে একটি এক্স এবং এক্স প্রাইম রেখা অর্থাৎ আনুভূমিক রেখা, অপরটি ওয়াই এবং ওয়াই প্রাইম রেখা রয়েছে। তাহলে ভূমি বরাবর যে রেখাটি রয়েছে অর্থাৎ এক্স এবং এক্স প্রাইম, এটিকে আমরা আনুভূমিক রেখা বলি। এবং খাড়াভাবে যে রেখাটি রয়েছে অর্থাৎ উলম্ব রেখা, এটি ওয়াই এবং ওয়াই প্রাইম, এটিকে আমরা উলম্ব রেখা হিসেবে চিনি। এরপরে আমরা জানবো অক্ষ কি।
তাহলে এখানে দেখো এক্স, আমরা পূর্বে বলেছি দুটি অক্ষ, একটি হলো এক্স এবং অপরটি ওয়াই অক্ষ, অর্থাৎ একটি এক্স এবং এক্স প্রাইম, অপরটি ওয়াই এবং ওয়াই প্রাইম। এই গ্রাফ কাগজে মান বসানোর জন্য আমাদেরকে আরেকটি বিশেষ জিনিস জানতে হবে, সেটি হলো ভুজ এবং কোটি। ভুজ সাধারণত আমরা ভূমিকে বুঝে থাকি, অর্থাৎ ভূমি বরাবর যে মানগুলো বসবে এটা হলো ভুজের মান, অর্থাৎ এখানে এক্স বরাবর মানগুলো বসবে, এগুলো হলো ভুজের মান, এবং ওয়াই হলো কোটি, অর্থাৎ খাড়াভাবে উলম্বভাবে যে মানগুলো বসবে এগুলো হলো কোটির মান। তাহলে ভুজ অর্থাৎ এক্স এর মান এবং ওয়াই হলো কোটির মান। এরপর এখানে তোমরা দেখতে পাচ্ছ একটি রেখা আরেকটি রেখাকে যখন ছেদ করলে এখানে 4টি ভাগ হয়ে গেছে, অর্থাৎ এখানে 4টি চতুর্ভাগ সৃষ্টি হয়েছে। প্রথম চতুর্ভাগ, দ্বিতীয় চতুর্ভাগ, তৃতীয় চতুর্ভাগ এবং চতুর্থ চতুর্ভাগ। এ সম্পর্কে আমরা পরবর্তী চিত্রে আরো বিস্তারিত জানব। এখন দেখো বন্ধুরা, স্থানাঙ্ক এটি আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়। এটি হচ্ছে আমরা যে ছক কাগজে যে মানগুলো বসাবো, যে স্থানে বসাবো অর্থাৎ বিন্দু, এই বিন্দুগুলোকে বলা হয়, মানের এই বিন্দুগুলোকে বলা হয় স্থানাঙ্ক। অর্থাৎ চতুর্ভাগ অনুযায়ী ভুজ ও কোটির বা এক্স ও ওয়াই এর মান বসানোকে আমরা স্থানাঙ্ক বলে থাকি। দেখো আমরা যে দুটি রেখা এখানে দেখতে পাচ্ছি, এই রেখাগুলো সম্পর্কে আমরা একটু আগে জেনেছি। এখন আর একটু বলো দেখি তোমরা। হ্যাঁ, তাহলে আড়াআড়িভাবে যে রেখাটি বা খাড়া রেখাটি আছে এটি হলো উলম্ব রেখা, বা এখানে আমরা এটাকে ওয়াই এবং ওয়াই প্রাইম হিসাবে চিহ্নিত করেছি। এবং ভূমি বরাবর যে রেখাটি রয়েছে সেটি হলো আনুভূমিক রেখা, অর্থাৎ এক্স এবং এক্স প্রাইম। আমরা এখন ভুজ এবং কোটি সম্পর্কে আরেকটু ধারণা নেব। তো ভুজ আমরা একটু আগে আমরা যেটি জেনেছি, ভুজ হলো এক্স এর মান এবং কোটি হলো ওয়াই এর মান। এখানে একটি বিশেষ জিনিস লক্ষণীয়, যেটি হলো এখানে মানের মধ্যে কিছু মান থাকবে প্লাস, অর্থাৎ দুটি মানে প্লাস থাকে অনেক সময়, আবার কোনটি প্লাস এবং মাইনাস থাকে। এখন কোন মানটি কোন দিকে বসবে সেটি আমাদের কিন্তু জানতে হবে। এই মানটি আমরা যখন বসাবো তখন আমাদের একটি জিনিস খেয়াল রাখতে হবে, যদি প্লাস হয় এক্স এবং ওয়াই অর্থাৎ ভুজ এবং কোটির মান, তখন এটি বসবে এক্স এবং ওয়াই বরাবর। আর যদি এগুলো মাইনাস হয়, মান যদি মাইনাস হয়, তখন সেটি বসবে কোটি বরাবর, অর্থাৎ এক্স প্রাইম এবং ওয়াই প্রাইমের দিকে, এক্স প্রাইম এবং ওয়াই প্রাইমের দিকে। আর প্লাস হলে কোন দিকে বসবে বন্ধুরা? হ্যাঁ, ঠিক বলেছ, প্লাস হলে বসবে শুধুমাত্র এক্স এবং ওয়াই বরাবর। আর মাইনাস হলে কোন দিকে বসবে? ঠিক, মাইনাস হলে বসবে এক্স প্রাইম এবং ওয়াই প্রাইম বরাবর। এখন আমরা চতুর্ভাগগুলো সম্পর্কে একটু বিস্তারিত জানব। কোন চতুর্ভাগে কোন ধরনের চিহ্ন থাকে বা বিন্দু থাকে সেটি আমরা জানব। আমরা চিত্রে দেখতে পাচ্ছি, তোমরা বোর্ডে লক্ষ্য করো, আমরা চিত্রের মধ্যে দেখতে পাচ্ছি প্রথম চতুর্ভাগে যে দুটি মান রয়েছে 2 এবং 5, তাহলে 2 এবং 5 দুটি এখানে প্লাস। আবার দ্বিতীয় চতুর্ভাগে যে দুটি মান রয়েছে, একটি মাইনাস অপরটি প্লাস, অর্থাৎ -2, 4। তৃতীয় চতুর্ভাগে যে দুটি মান রয়েছে দুটি মানেই মাইনাস, অর্থাৎ ঋণাত্মক মান, -4, -2। আর চতুর্থ চতুর্ভাগে একটি প্লাস বা ধনাত্মক, অপরটি ঋণাত্মক, তাহলে এখানে রয়েছে 3 এবং -5। তাহলে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ যে দুটি মান ধনাত্মক বা প্লাস, এটি বসেছে প্রথম চতুর্ভাগে। তোমাদের কিন্তু বহু নির্বাচনী প্রশ্নে
এই সম্পর্কিত প্রশ্ন থাকবে। তোমরা এগুলো ভালোভাবে একটু দেখতে হবে। দ্বিতীয় চতুর্ভাগে যে মানটি রয়েছে সেটি হলো যে মাইনাস একটি এবং আরেকটি প্লাস। তৃতীয় চতুর্ভাগে দুটি মাইনাস এবং চতুর্থ চতুর্ভাগে প্রথমটি প্লাস দ্বিতীয়টি মাইনাস। তাহলে আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ প্রথম চতুর্ভাগের বিপরীত হচ্ছে তৃতীয় চতুর্ভাগ, এটা আমাদেরকে মনে রাখতে হবে। অর্থাৎ প্রথম চতুর্ভাগের বিপরীত হবে তৃতীয় চতুর্ভাগ। অর্থাৎ এখানে প্রথম চতুর্ভাগে দুইটি প্লাস আর তৃতীয় চতুর্ভাগে দুইটি মাইনাস। অপরদিকে দ্বিতীয় চতুর্ভাগে প্রথমটি মাইনাস আর চতুর্থ চতুর্ভাগে প্রথমটি প্লাস, আবার দ্বিতীয় চতুর্ভাগে দ্বিতীয়টি প্লাস এবং চতুর্থ চতুর্ভাগে দ্বিতীয়টি মাইনাস। তাহলে বন্ধুরা আমরা এগুলো মনোযোগ সহকারে মনে রাখবো এগুলো। এখন আমরা যে গ্রাফ সম্পর্কে জানলাম বা ছক কাগজ সম্পর্কে জানলাম, এটি আমরা একটি প্রশ্নের সমাধানের মাধ্যমে আমরা এগুলো নির্ণয়ের চেষ্টা করব। বোর্ডে লক্ষ্য করো, আমরা এখানে একটি প্রশ্ন দেখতে পাচ্ছি। সেখানে দেওয়া আছে x + 4y = 11, 4x - y = 10। তাহলে বন্ধুরা এখানে যদি আমরা x + 4y = 11 কে 1 নং সমীকরণ এবং 4x - y = 10 কে দ্বিতীয় সমীকরণ দ্বারা চিহ্নিত করি, এরপর আমরা 1 নং সমীকরণকে 1 দ্বারা এবং 2 নং সমীকরণকে 4 দ্বারা গুণ করব। তাহলে আমরা কি পাবো? এখানে আমরা পাচ্ছি x + 4y = 11 এবং 16x - 4y = 40। অর্থাৎ 4x কে যখন আমরা 4 দ্বারা গুণ করব, 4 দ্বারা গুণ করব, তাহলে 4 × 16 এখানে, তাহলে 16x এবং -y কে আমরা 4 দ্বারা গুণ করলে প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে 4y। অর্থাৎ এখানে আমরা পাবো। আর 10 কে যদি আমরা 4 দ্বারা গুণ করি 4 × 10 = 40, অর্থাৎ এখানে আমরা পাবো 16x - 4y = 40। তাহলে বন্ধুরা আমরা এখানে যোগ করে পাচ্ছি 17x = 51। অর্থাৎ এখান থেকে আমরা পাবো x = 3। এবার আমরা x এর মান 1 নং সমীকরণে বসাবো। তাহলে আমরা এখানে কি পাবো? হ্যাঁ, দেখি আমরা x + 4y = আমাদের 11 দেওয়া আছে। তাহলে আমরা এখন যদি x এর মান বসাবো কত? 3। তাহলে 3 + 4y = 11। এখন আমরা 3 কে কি করব? পক্ষান্তর করে ফেলব। তাহলে আমরা পাবো 4y = 11 - 3। তাহলে আমরা পাচ্ছি 4y = 8। তাহলে 8 কে 4 দ্বারা ভাগ করলে আমরা পাবো 2, অর্থাৎ y = 2। তাহলে বন্ধুরা আমরা এখানে ভুজ এবং কোটি অর্থাৎ x এবং y এর মান পেলাম 3 এবং 2। এবার আমরা এই মান থেকে আমরা অর্থাৎ y এর বিভিন্ন মানের জন্য আমরা x এর সংশ্লিষ্ট মানগুলো আমরা দেখব কি কি পাওয়া যায়। তাইলে আমরা অর্থাৎ y সাপেক্ষে x এর মানগুলো আমরা বের করার চেষ্টা করব। তাহলে আমরা এখানে যে মানটি পেয়েছি অর্থাৎ x y এর মান অর্থাৎ ভুজ এবং কোটির মান, সেটি আমরা প্রথমে মাঝখানে বসাবো। এরপর আমরা মাঝখানে বসানোর পর আমরা অর্থাৎ আমাদের এখানে এখন মাঝখানে আমরা দেখতে পাচ্ছি y এর মান 2। এর থেকে আমরা একটি বড় মান নিব। তাহলে বড় মান যদি আমরা এখানে আমরা নিই, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি
যদি আমরা 6 ধরি তাহলে আমরা x এর মান পাবো কত 4 যেহেতু আমাদের এখানে দেওয়া আছে 4x = 4 দেওয়া আছে তাহলে y এর মান যদি আমরা 4 ধরি তাহলে আমরা সমীকরণ থেকে x এর মান পাবো 4 আবার যদি আমরা 2 থেকে মানটি ছোট ধরি অর্থাৎ -2 ধরি তাহলে এখানে আমরা পাবো 2 তাহলে অর্থাৎ y সাপেক্ষে x এর মানগুলো আমরা পেয়ে গেলাম 2 3 4 আর এখানে y এর মানগুলো হলো -2 2 এবং 6 এগুলো আমরা সব কাগজে বসাবো আবার আমরা এখানে প্রথম সমীকরণটি আমরা আরেকটু দেখি সেখানে আমরা ভুজ এবং কোটির মানগুলা সেখানে কিভাবে আছে সেগুলো একটু আমরা দেখব সেখানে আমরা y সাপেক্ষে x এর সংশ্লিষ্ট মানগুলো নিয়ে ছকটি তৈরি করব অর্থাৎ বন্ধুরা আমরা প্রথম সমীকরণ এবং দ্বিতীয় সমীকরণের জন্য আমরা ভুজ এবং কোটির মানগুলো আমরা বের করব এরপর পর্যায়ক্রমে আমরা সেগুলো সব কাগজে বসাবো তাহলে এখন আমরা দেখো কিন্তু সব কাগজে বসানোর সময় আমাদেরকে কতগুলো জিনিস লক্ষ্য রাখতে হবে যেটি আমরা পূর্বেই আলোচনা করেছিলাম ভুজের মান সবসময় x অক্ষ বরাবর এবং কোটির মান y অক্ষ বরাবর বসে তাহলে ভুজের মান ধনাত্মক হলে x এবং ঋণাত্মক প্রাইম বরাবর বসে আবার শুনো তোমরা ভুজ এর মান সবসময় x অক্ষ বরাবর এবং কোটির মান y অক্ষ বরাবর বসে যদি প্লাস হয় অর্থাৎ ধনাত্মক হলে আর যদি ঋণাত্মক হয় তাহলে সেটি হবে x প্রাইম এবং y প্রাইম বরাবর বসবে এইভাবে আমরা সব কাগজে স্থানাঙ্ক নির্ণয় করব বা মানগুলো বসাবো তাহলে বন্ধুরা বলো দেখি ভুজের মান সবসময় কোন অক্ষ বরাবর বসবে হ্যাঁ x অক্ষ বরাবর এবং কোটির মান কি বরাবর বসবে y অক্ষ বরাবর আর ভুজের মান যখন ধনাত্মক হবে তখন কোন দিকে বসবে এটি x এর দিকে আর ঋণাত্মক হলে x প্রাইমের দিকে আবার কোটির মান যদি ধনাত্মক হয় তাহলে কোন দিকে বসবে হ্যাঁ ঠিক বলেছো y এর দিকে আর ঋণাত্মক হলে কোটির মান y প্রাইম বরাবর বসবে ঠিক আছে বন্ধুরা তাহলে আমরা এবার ছক কাগজে মানগুলো আমরা পর্যায়ক্রমে বসাবো তোমরা এখানে দেখতে পাচ্ছ পাশে দুটি সমীকরণের মান এখানে দেওয়া আছে উপরে প্রথম সমীকরণ মানগুলো আমরা দেখতে পাচ্ছি y সাপেক্ষে x এর মানগুলো 11 3 -9 অর্থাৎ y এর মান যদি 0 হয় তাহলে x এর মান হবে 11 আমাদের সমীকরণ অনুসারে তাহলে এখানে আমরা ও কেন্দ্র থেকে যদি আমরা 11 ঘর ডান দিকে যাব অর্থাৎ প্লাস x এর দিকে আমরা x এর বরাবর যাব এখানে আমরা দেখতে পাচ্ছি y এর মান হলো 0 অর্থাৎ কোটির মান 0 তাহলে এটি আর কোনো নড়চড় হবে না x এর মানটি এখানে বসে যাবে অর্থাৎ এখানে স্থানাঙ্ক হবে 11 অর্থাৎ 11,0 এবার আমরা দ্বিতীয় মানটি অর্থাৎ ভুজের মান আছে এখানে 3 এবং কোটি হলো 2 তারপরে এখানে আমরা কি করব হ্যাঁ ঠিক বলেছো ও থেকে আমরা 3 ঘর ডানে যাব এরপর আবার যেহেতু দুইটি প্লাস তাহলে আমরা উপর দিকে উঠবো অর্থাৎ y এর দিকে যাব 2 ঘর উপরে উঠব তাহলে এখানে আমাদের এই বিন্দুটি স্থানাঙ্ক হবে আমাদের 3,2 এবার আমরা দ্বিতীয় মানটি বসাবো
এখানে x এর মান -9 এবং y এর মান 5। তাহলে বন্ধুরা দেখো এখানে কিন্তু একটি মাইনাস রয়েছে, ঋণাত্মক, অর্থাৎ এখানে ভুজের একটি মান, ভুজের মানটি ঋণাত্মক। তাহলে এটা কোন দিকে যাবে? হ্যাঁ, ঠিক বলেছো, এটি যাবে এক্স প্রাইমের দিকে। তাহলে আমরা এদিকে 9 ঘর চলে আসব, কিন্তু কোটির মানটি এখানে হ্যাঁ ধনাত্মক, অর্থাৎ পজিটিভ। তাহলে এটি কোথায় যাবে? উপরের দিকে যাবে। 9 ঘর এক্স প্রাইমের দিকে এসে আবার 5 ঘর এটি উপরে উঠে যাবে। তাহলে বন্ধুরা আমরা এখন 1 নং সমীকরণের মানগুলো আমরা বসালাম। এটিকে আমরা একটি রেখা দ্বারা সংযোগ করে নেব, সেটি হলো PQ রেখা। তোমরা দেখতে পাচ্ছ PQ রেখা সমস্ত বিন্দুকে ছেদ করেছে। এবার আমরা দ্বিতীয় সমীকরণের মানগুলো বসাবো। তাহলে বন্ধুরা তোমরা বোর্ডে লক্ষ্য করো দ্বিতীয় সমীকরণের মানগুলো কি কি রয়েছে। হ্যাঁ, এখানে রয়েছে x এর মান 2, 3, 4 এবং y এর মানগুলো -2, 2, 6। তাহলে প্রথমে আমরা x এর মান 2 প্লাস আছে, এটি আমরা 2 ঘর যাব। এরপর আবার y এর মান আছে এখানে -2, অর্থাৎ কোটি আছে এখানে মাইনাস। তাহলে আমরা 2 ঘর নিচের দিকে নামবো, যেহেতু এটা নিচের দিকে রয়েছে। এরপরে আমরা দ্বিতীয় মানটি বসাবো 3 এবং 2। তাহলে আমরা যথারীতি আগের মতো ও বিন্দু থেকে আমরা 3 ঘর ডানে চলে আসব, ডান থেকে আবার 2 ঘর উপরে উঠে যাব, যেটি আমাদের পূর্বের মানটিকে ছেদ করেছে। ঠিক বলেছ। তাহলে এটি এখানে আমাদের স্থানাঙ্ক রয়েছে কত? 3,2। হ্যাঁ, এটি আমরা পরে আবার দেখব। এরপর আমরা এখন তৃতীয় মানটি বসাবো। এখানে রয়েছে 4 এবং 6। তাহলে যেহেতু দুইটি প্লাস আছে, তাহলে x এর দিকে আসবে 4 ঘর এবং y এর দিকে যাবে উপরের দিকে 6 ঘর। তাহলে এই রেখাটি যে বিন্দুগুলো, এগুলোকে আমরা সংযোগ করে নেব। এটি MN রেখা দ্বারা এগুলোকে আমরা সংযোগ করে নিলাম। দেখতে পাচ্ছ তোমরা, দেখো এখানে একটি রেখা কিন্তু আরেকটি রেখাকে ছেদ করেছে। কোন বিন্দুতে ছেদ করেছে বন্ধুরা? হ্যাঁ, ঠিক বলেছে, অর্থাৎ স্থানাঙ্ক যেখানে যে বিন্দুতে 3,2 রয়েছে সেই বিন্দুতে ছেদ করেছে। তাহলে আমরা আমাদের একটু আগে যে সমাধান করছিলাম সেখানে মান কত পেয়েছিলাম? 3,2। কিন্তু আমরা এখন লেখচিত্রের মাধ্যমে এখানে পেলাম কত? 3,2। তাহলে বন্ধুরা আমরা বলতে পারি, যেহেতু রেখাদ্বয় 3,2 বা আর বিন্দুতে ছেদ করেছে, সেহেতু আমাদের নির্ণয় সমাধান হলো 3,2। এখন বন্ধুরা আমরা এতক্ষণ যে তোমাদের সহজ সরল সমীকরণ নিয়ে আলোচনা করলাম, এগুলোর উপর তোমরা এখন একটি কাজ করো। বোর্ডে লক্ষ্য করো, এখানে একটি সমীকরণ দেওয়া আছে, তো x = 11 - 4y। এখানে তোমরা y সাপেক্ষে x এর মানগুলো বের করবে। দেখি বের করো, দেখি তোমরা। হ্যাঁ, তাহলে প্রথমটির মান কত হবে? তাহলে হ্যাঁ, প্রথমে কি করবে? প্রাপ্ত মানকে তোমরা কি করবে? ঠিক আছে, প্রথমটি তোমরা পেয়েছো কত? যদি 0 ধরো তাহলে এখানে y এর মান যদি 0 ধরো তাহলে কত পাবে? 11। ঠিক। তারপর দ্বিতীয়টি 2 ধরলে কত আসে? 2 ধরলে এখানে আসে, তাহলে 4 দ্বিগুণে 8, অর্থাৎ 11 থেকে যদি 8 যায় তাহলে এখানে থাকে 3, অর্থাৎ x এর মান এখানে হবে 3। ঠিক আছে। তারপর তৃতীয় মানটি কিভাবে বের করছো? হ্যাঁ, তাহলে এখানে যদি
ওয়াইয়ের মান 5 ধরা হয়, তাহলে কত হবে? 4 5 20। তাহলে 11 থেকে -20 যদি আমরা হিসেব করি তাহলে আমরা এখানে পাবো কত? -9। ঠিক, তাহলে এখানে কত কত পেয়েছো? তাহলে একটি হলো 11 0, তারপর দ্বিতীয়টি হলো 3 এবং 2, অপরটি হলো -9 এবং 5। এখন তোমরা সবার দলে ভাগ হয়ে এই কাজটি করবে। বোর্ডে যে সমীকরণ দুটি দেখতে পাচ্ছ, এখান থেকে তোমরা x ও y এর মান বের করবে। এই কাজটি তোমরা তোমাদের বাড়ির কাজের সাথে একসাথে করে তোমরা এটি যখন তোমরা স্কুলে আসবে তখন বাড়ির কাজের সাথে এগুলো শিক্ষককে দেখাবে। এখন বন্ধুরা, আমরা এতক্ষণ যা পড়লাম, দেখি তোমরা এই প্রশ্নগুলোর উত্তর দিতে পারো কিনা দেখি। এখানে দেওয়া তোমাদেরকে যদি জিজ্ঞেস করা হয় যে -3 এবং -4 এবং 3 ক নম্বরে যেটি দেওয়া আছে, এই বিন্দুটি কোন চতুর্ভাগে বসবে? তাহলে কি? হ্যাঁ, ঠিক বলেছো। তাহলে এটি বসবে দ্বিতীয় চতুর্ভাগে, এটি বসবে দ্বিতীয় চতুর্ভাগে। এবার বলো দেখি 5,2, এখানে কিন্তু দুটি প্লাস, তাহলে এটি কোন চতুর্ভাগে বসবে? হ্যাঁ, ঠিক বলেছো, এটি প্রথম চতুর্ভাগে বসবে, এটি বসবে প্রথম চতুর্ভাগে। এবার বলো দেখি 2, -1, এটি কোথায় বসবে? হ্যাঁ, এটি শেষ চতুর্ভাগ অর্থাৎ চতুর্থ চতুর্ভাগে বসবে, এটি বসবে চতুর্থ চতুর্ভাগে বসবে। এবার বলো দেখি -3 এবং -2, এটা তো আমরা সবাই জানি। হ্যাঁ, ঠিক বলেছো, এটা হলো যে প্রথম চতুর্ভাগের কোনাকুনি অর্থাৎ তৃতীয় চতুর্ভাগে বসবে এটা। তাহলে -3 -2 এটি বসবে তৃতীয় চতুর্ভাগে। বন্ধুরা, এখন তোমাদেরকে এই বাড়ির কাজ দেব। এই কাজটি তোমরা সুন্দর করে সমাধান করে বাড়ির কাজের খাতে তুলে তোমরা ঠিক করে রাখবে। যখন তোমরা ক্লাসে আসবে একটি বিষয় শিক্ষককে দেখাবে। দেখো তোমাদের বাড়ির কাজের প্রশ্নটি কি, একটু পড়ি দেখো। দুটি সংখ্যার যোগফল 160 এবং একটি অপরটির 3 গুণ হলে সংখ্যা দুটির মান লেখচিত্রের মাধ্যমে সমাধান করো। তাহলে এটিকে লেখচিত্রের মাধ্যমে সমাধান করতে হবে। তাহলে বন্ধুরা, আমাদের আজকের পাঠ এখানে শেষ হলো। এই গুরুত্বপূর্ণ পাঠে তো অংশগ্রহণ করার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আগামী ক্লাসের জন্য তোমরা সকলে মানসিকভাবে প্রস্তুত থাকবে। খুদা হাফেজ।